কদিন ধরেই বেশিরও ছিলেন তাপস রায়। আজ সকালে তার বাড়িতে তাকে বোঝাতে ব্রাত্য বসু, কুণাল ঘোষ, কিন্তু না, শেষমেশ দল ছাড়লেন তাপস রায় বিধায়ক পদে ইস্তফা দেওয়ার জন্য বিধানসভায় নিজের গাড়িতে নিরাপত্তা রক্ষী ছাড়া। দল ছাড়া প্রসঙ্গে কি বললেন সংবাদ মাধ্যমে শুনুন। সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে, যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। আমার বাড়িতে ইডি অভিযান, আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারোর অজানা নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি, আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি। আমিও আশা করেছিলাম এই ক্রিয়েটেড ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন। এরপর তিনি বিধানসভার উদ্দেশ্যে গেলেন। বিধানসভায় স্পিকারের ঘরে স্পিকারও এলেন, ইস্তফা দেবেন বিধায়ক পদ থেকে। তো বিধানসভায় যাওয়ার আগে গাড়ি থেকেই তিনি কি বললেন একবার শুনুন। আপনি কি ইস্তফা দিতে যাচ্ছেন? হ্যাঁ, আপনি কি বিজেপি জয়েন করছেন? আমি ঠিক আছি। আমি এখনো পর্যন্ত এই সব সম্পর্কে কিছু বলা আনএথিক্যাল। আমি ইস্তফা দিই, তারপর কথা বলবো। এরপর বিধানসভায়, যে বিধানসভায় দীর্ঘদিন বিধায়ক হিসেবে তাপস রায় থেকেছেন, সেই বিধানসভায় ইস্তফা দিতে স্পিকারের ঘরে আমার সঙ্গে রয়েছেন বিধানসভা চত্বর থেকে প্রতিনিধি আবির। আবির, কি আপডেট ভিতরে? দেখো, স্পিকার কিছুক্ষণ আগেই তার ঘরে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে স্পিকার বা অধ্যক্ষের ঘরেতেই রয়েছে তাপস রায়। তাপস রায়ের বিধানসভাতে তার পরিষদীয় কাজকর্ম যে যিনি দেখাশোনা করতেন, সেই তারাও সেখানে হাজির হয়েছেন এবং তাদের সূত্রে জানতে পাওয়া যাচ্ছে যে আজকেই বিধানসভাতে তার যে বিধায়ক পদ, সেই পদ থেকে তিনি ইস্তফা দেবেন। এই পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি তাপস রায় উপমুখ্য সচেতকের পদ এবং বিধানসভার বিভিন্ন যে কমিটিতে তিনি ছিলেন সেগুলি থেকে তাকে আগে ইস্তফা দিতে হয় টেকনিক্যালি। ফলে এই মুহূর্তে তাকে আজ উপমুখ্য সচেতক এবং তার যে বিভিন্ন কমিটিতে থাকা, সেই কমিটির পদ থেকে তিনি ইস্তফা দেবেন। সেই ইস্তফা পত্রের পর তাকে বিধায়ক হিসেবে তাকে ইস্তফা দিতে হবে। ইচ্ছা করলে তিনি ইমেল মারফত তার ইস্তফাপত্র পাঠাতেই পারতেন বা কারোর মাধ্যমে তিনি ইস্তফাপত্র পাঠাতে পারতেন। তবে বিধানসভার রীতি অনুযায়ী তিনি যেটা জানিয়েছেন যে এখানকার রীতি হয়েছে যারা ইস্তফা দেন তারা সাধারণত বিধানসভাতে এসে বিধানসভা সচিব অথবা বিধানসভার সদস্য কাছে তার ইস্তফাপত্র তুলে দেন। তিনি সেই কারণে যেহেতু ইস্তফা দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন, তাই তিনি নিজের বাড়ি থেকে বেরিয়ে আজকে এখানে এসেছেন। এবং বারবার ধরে তোমাকে যেটা বলছিলাম, বিধানসভাতে দিনকে তিনি যখন আসেন তিনি সরকারি গাড়ি ব্যবহার করেননি, তিনি তার ব্যক্তিগত গাড়িতেই এখানে আসেন এবং তিনি যে দল ছাড়ছেন সেটা তো স্পষ্ট করেই দিয়েছেন। এবং তিনি বিধানসভার বিধায়ক পদ থেকে যে তিনি ইস্তফা দেবেন সেই বার্তা ওই দিনকে সকালবেলা তার গাড়িতে তার বিধানসভা ক্ষেত্র থেকে যে সমস্ত নেতারা, পুরসভার যারা কাউন্সিলর সহ বাকি নেতৃত্ব যারা এসেছিলেন তাদের সামনে তিনি স্পষ্ট করে দেন। এবং কার্যত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুই নেতা ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ যখন তার কাছে গিয়েছিলেন, তাদের কাছে ওই দিনকে বারবার তাপস রায়কে তাদের যে আবেদন ফিরিয়ে দিতে দেখা যায়। তো তাদের দুজনের বক্তব্য সেই ইঙ্গিতে পাওয়া গিয়েছিল। ফলে সব মিলিয়ে বিধানসভা থেকে তাপস রায় তিনি ইস্তফা দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে তিনি তার ইস্তফা অধ্যক্ষের হাতে তুলে দেবেন। আবির, আজ যে বক্তব্য তাপস রায়, সেই বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করব। তিনি বেশ কিছু দিক তুলে ধরলেন। প্রথমত দলের একাংশের দুর্নীতির কথা তুলে ধরলেন সন্দেশখালী প্রসঙ্গ তুলে ধরলেন, যে দল একবারও তার সঙ্গে কথা বলেনি, কোথাও একটা অবহেলিত মনে হয়েছে তার সঙ্গে, তার পরিবারের সঙ্গে ইডি রেডের পরেও। তার পাশাপাশি তিনি বলছেন ক্রিয়েটেড ইডি রেড হয়েছে তার বাড়িতে, অর্থাৎ কোথাও একটা সাবোটাজ হয়েছে। কোনটা বড় কারণ হয়ে দাঁড়ালো তার এই অভিমান করে দল ছাড়ার পিছনে, কি মনে হয়? প্রথমত হচ্ছে যে কারণে তার বাড়িতে ইডি রেড, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাপস রায়কে একাধিকবার বলতে শোনা গিয়েছে, এটা প্রকাশ্যে হোক বা তার ঘনিষ্ঠ মহলে। সেটা হচ্ছে যে তিনি মনে করছেন তার দলেরই এক বা একাধিক রয়েছেন যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন। এবং তুমি জানো যে গত কয়েক মাস যাবৎ তিনি যেভাবে লাগাতার উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ চালিয়েছেন, রাজনৈতিকভাবে বিভিন্ন বক্তব্য রেখেছেন, তাতে এটা স্পষ্ট যে তার অঙ্গুলি হেলান বা তার অভিযোগের তীর হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে। দ্বিতীয়ত হচ্ছে যে উত্তর কলকাতা থেকে তাকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া এবং বিভিন্ন সময় উত্তর কলকাতার বিভিন্ন বিষয় নিয়ে অসুবিধার কথা তারা যখন তুলে ধরতে চেয়েছিলেন, সেই অসুবিধার কথা তুলে ধরতে গিয়ে বারবার ধরে তাদেরকে সমস্যার মধ্যে তাকে পড়তে হয়েছিল, তার কথা কাউকে গুরুত্ব দেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন। এবং এদিন প্রথম তাপস রায়কে বলতে শোনা গেল যে
দলের তিনি শীর্ষ নেতৃত্বের কাছে আশা রেখেছিলেন অন্তত তার বাড়িতে অভিযান নিয়ে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান নিয়ে কোনো মন্তব্য করা হবে, তার পাশে দাঁড়ানো হবে। কথা বলে সেরকম তাদের সাথে কথা বলে তাদের শীর্ষ নেতৃত্বের পাশে দাঁড়াবে, এই ধরনের কোনো বার্তা পাওয়া যায়নি। সন্দেশখালী বা দুর্নীতি প্রসঙ্গের কথা উল্লেখ করলেও আসলে তার উত্তরপ্রাথমিক তার টেকো দলের এই অ্যাকাউন্টে বিশেষ কর্মকর্তা নেতাদের কয়েকজনের আন্দোলন যে তার ক্ষোভ, এটাই অন্যতম বড় কারণ। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে তার শীর্ষ নেতৃত্বের পাশে না থাকার প্রসঙ্গের কথা তিনি এই অভিমানটাই হয়তো ছিল, এই অভিমানই হয়তো ছিল, যে অভিমান তার বক্তব্যে উঠে এলো। সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে, যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। আমার বাড়িতে ইডি অভিযান, আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারোর অজানা নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি, আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি। আমিও আশা করেছিলাম এই ক্রিয়েটেড ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবে। আবির, যখন কোনো রাজনৈতিক নেতা কোনো রাজনৈতিক দল ছাড়েন তখনই পরের প্রশ্নটা আসে, এবার তাহলে কি করবেন? এখনো পর্যন্ত কি খবর পাচ্ছি, বিভিন্ন সূত্র কি বলছেন? পরবর্তীতে আবিরের সঙ্গে যোগাযোগ করব বিধানসভা থেকে, আমার প্রতিনিধি বিধানসভা চত্বর থেকে আবির রয়েছেন ভেঙ্কটেশ সহ, তাদের সঙ্গে যোগাযোগ করব। স্পিকার তার ঘরে এসেছেন, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বিধায়ক হিসেবে, কিছুক্ষণ আগেই তা জানিয়ে দিয়েছেন তিনি। বিধায়ক তাপস রায় বিধানসভায় গিয়েছেন আজ সরকারি গাড়িতে নয়, নিজের গাড়িতে, এবং তিনি পদত্যাগ করতেই যাচ্ছেন। তিনি জানিয়েছেন দল ছাড়লেন, তিনি দলকে এখনো লিখিত কিছু জানাননি। সংবাদ মাধ্যমের সামনেই তিনি জানালেন তার অভিমানের কথা, কেন তিনি দল ছাড়তে চান বা দল ছাড়লেন সে কথা জানালেন, যে কোথাও সাবোতাজ হয়েছে তার সঙ্গে, জানালেন তার অভিমান, যে তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি তার বাড়িতে যখন এতক্ষণ ধরে ইডি রেড হয়েছে। তারপরেও শেখ শাহজাহান প্রসঙ্গ তুলে আনলেন, যে শেখ শাহজাহান প্রসঙ্গ দলের নেত্রী তুললেন তার বাড়িতে ইডি রেড হয়েছে বলে, অথচ তার বাড়িতে কেন ইডি রেড প্রসঙ্গে কেউ তুলল না, সেই অভিমানের জায়গা থেকে দল ছাড়ার সিদ্ধান্ত। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, কিছুক্ষণ আগেই আপডেট জানছিলাম, একটু জানতে চাইবো, যখন কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের কোনো নেতা দল ছাড়েন তখনই পরের প্রশ্নটা আসে, এবার তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি করবেন তিনি? বিভিন্ন মহল থেকে কি ইঙ্গিত পাচ্ছি আমরা? দেখো, দুটো বিষয় স্পষ্ট। এক হচ্ছে, তিনি আজকে যে ভাষাতে কথা বলেছেন তাতে মনে হচ্ছে যে তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না, ফলে অন্য রাজনৈতিক দলে তার যোগ দেওয়ার যে সম্ভাবনা সেটা প্রবল। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি বরাবর বলেছেন যে বামেদের বিরুদ্ধে তিনি যেভাবে লড়াই করেছেন কংগ্রেসে থেকে বা তৃণমূলে থেকে, তা নিয়ে তার রাজনৈতিকভাবে বামেদের প্রতি তার একটা বিরুদ্ধাচরণ তিনি করেছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে যে জল্পনার কথাটা বারবার উঠছে সেটা হচ্ছে যে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। তিনি এই মুহূর্তে যদি এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি, এবং তুমি দেখলেও আজকে যে তার বক্তব্য জানানোর পরই তিনি তড়িঘড়ি তার চেয়ার ছেড়ে উঠে যান, অর্থাৎ তিনি এই গোটা বিষয়টি নিয়ে এই মুহূর্তে কুলু বেটে রাখতে চাইছেন। সূত্রের খবর, আগে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন, তারপর তিনি তার যে বিভিন্ন পদ রয়েছে সেগুলো ছাড়বেন, দলীয় পদ সেটাকে তিনি ছাড়বেন। তার কারণ তাপস রায় শুধুমাত্র বরানগরের বিধায়ক হিসেবে নন, তিনি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত অন্যতম নেতা। তৃণমূল কংগ্রেস উত্তর 24 পরগনার জন্য যে কোর কমিটি তৈরি করে দিয়েছিল সেই কোর কমিটির অন্যতম নেতা। ফলে তিনি সেই পদগুলো ছাড়তে চাইবেন আগে। 2020-তে তুমি যদি একটু পিছনে যাও অতনু, তোমার মনে থাকবে যে 2021-এর বাংলার বিধানসভা নির্বাচনের আগে 2020-তে এভাবে প্রথমে বিভিন্ন পদ ছাড়ার কথা ঘোষণা করেন হচ্ছে শুভেন্দু অধিকারী। তিনি একের পর এক পদ ছাড়েন, এবং যেদিনকে তিনি প্রথম আমরা দেখেছিলাম যে তিনি বিধায়ক পদে তিনি ইস্তফা দেন বিধানসভাতে এসে সচিবের ঘরে, সেদিনকেই সন্ধ্যাবেলা তাকে দেখা গিয়েছিল যে সুনীল মণ্ডল সাংসদ, তিনিও বিজেপিতে গিয়েছিলেন, তার বাড়িতে তিনি পৌঁছে যান, তার কাছে তিনি যান। ফলে সেক্ষেত্রে দেখতে গেলে আজকেও সেই ধরনের পরিস্থিতি রয়েছে, অর্থাৎ তিনি এরপর তিনি এই যে সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দেওয়ার পর রাজনৈতিক যে সিদ্ধান্ত, সেই রাজনৈতিক সিদ্ধান্তের কথা হয়তো জানাবেন। তবে এখনো পর্যন্ত যা খবর, তার সাথে বিজেপি নেতৃত্বের দিকে তিনি যে কার্যত ঝুঁকে তার ঘনিষ্ঠ মহলে তার বেশ কতগুলো অংশ তিনি জানিয়ে রেখেছেন। তবে সেই সিদ্ধান্ত তিনি পুরোপুরিভাবে গ্রহণ করছেন কিনা সেটা এখনো পর্যন্ত তিনি প্রকাশ্যে কোথাও বলেননি। ফলে রাজনৈতিক অবসর নাকি বিজেপিতে যোগদান, সেটা আর অল্প কিছুটা সময়ের মধ্যেই বুঝতে পারা যাবে। ধন্যবাদ আবির।
তবে আবির যা বলছিল সেদিক থেকে দেখতে গেলে সত্যি তো রাজনৈতিক অবসরের কথা অন্তত তার বক্তব্য থেকে সেরকম কোনো ইঙ্গিত মেলেনি যে তিনি রাজনৈতিক অবসর নিচ্ছেন বা রাজনীতি ছেড়ে দিচ্ছেন। সেক্ষেত্রে অন্য রাজনৈতিক দল, এবং সেই রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল হতে পারে? হতে পারে ভারতীয় জনতা পার্টি। তার কারণ বামেদের বিরুদ্ধে তার যে লড়াইয়ের কথা তিনি বলছিলেন, সেই লড়াইয়ের জায়গা থেকে হয়তো তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন। সময় বলবে। তবে আপাতত অপেক্ষা, ইস্তফা দেবেন, ইস্তফা দিয়ে বেরিয়ে তিনি কি বলেন সেদিকে নজর থাকবে আমাদের।